আচ্ছা, ক্লাস 9-এর দেখো মেনলি দুটো টপিক নিয়ে আজকে ডিসকাস করব। একটা হচ্ছে বলের সঙ্গে ভরবেগের সম্পর্ক, যেটা বল ও গতি চ্যাপ্টারের মধ্যে পড়ছে, আর ভরবেগের সংরক্ষণ। তো বলের সঙ্গে ভরবেগের সম্পর্ক বুঝতে গেলে প্রথমে আমাকে বুঝতে হবে যে ভরবেগ জিনিসটা কি। ভরবেগ বলতে আমরা কি বুঝি? সোজা কথায় ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। মানে কোনো বস্তুর ভর যদি হয় m আর বেগ যদি হয় v, তাহলে ভরবেগ হবে ভর গণিত বেগ, এবং এর একক কি হবে? ভরের একক গণিত বেগের একক, মানে কেজি। ভরের একক হলো মিটার পার সেকেন্ড, বেগের একক হলো এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এখন ব্যাপার হচ্ছে কি যে আমরা এই ভরবেগ রাশিটার উপর এত গুরুত্ব দিচ্ছি কেন? ভর একটা আলাদা রাশি আমরা জানি, তাকে বলে কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে তাকে তার ভর বলে। বেগ কি আমরা জানি যে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, একক সময় কতটা সরণ হচ্ছে। তো ভর আর বেগকে মিলিয়ে হঠাৎ ভরবেগ এই ধরনের একটা রাশি তৈরি করার দরকার হলো কেন? তার কারণ হচ্ছে এইটা বুঝতে গেলে তোমাকে বল ও ভরবেগের সম্পর্কটা বুঝতে হবে। বলের সঙ্গে ভরবেগের সম্পর্কটা বোঝার জন্য ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। আমি আগেও বলেছি যে বল বলতে আমরা কি বুঝি, আমাদের বলের কনসেপ্ট কি আছে। যে বল হচ্ছে যে একটা ভৌত রাশি যা প্রয়োগ করে আমি কোনো বস্তুর জাড্যের পরিবর্তন করতে পারি, মানে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি, বা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসতে পারি, বা জাড্যের পরিবর্তন করার চেষ্টা করতে পারি, বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে পারি, বা আকার বা আকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে বল সম্পর্কে এটাই আমাদের কনসেপ্ট ছিল। আচ্ছা, এবার ভাবো যে বলের সঙ্গে ভরবেগকে কিভাবে আমরা রিলেট করব। বল ও ভরবেগের মধ্যে সম্পর্কটা প্রথম প্রকাশ করেন বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন তার দ্বিতীয় সূত্রে। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা সবাই পড়েছি। ধরো আমি একটা উদাহরণ দিই, যে আমার কাছে একটা বুলেট আছে, সেই বুলেটটাকে আমি ছুঁড়ে দেওয়ালে মারলাম, হাত দিয়ে ছুঁড়ে দেওয়ালে মারলাম, তাহলে দেওয়ালে গিয়ে লাগলো, নিচে পড়ে গেল, কিছু ক্ষতি হলো না। তো সেই বুলেটটাই আমি যদি বন্দুক থেকে ফায়ার করি, সেটা যখন দেওয়ালে গিয়ে লাগবে তখন দেওয়াল ফুটো করে দেবে। তাহলে এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কোন ক্ষেত্রে বুলেটটা দেওয়ালের ওপর বেশি বল প্রয়োগ করলো, তোমার উত্তর হবে অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে, কারণ দেওয়াল ফুটো হয়ে গেছে। আমি যদি বলি কেন, তুমি বলবে প্রথম ক্ষেত্রে আপনি বুলেটটাকে হাতে করে ছুঁড়েছিলেন, আর দ্বিতীয় ক্ষেত্রে বুলেটটা বন্দুক থেকে বেরিয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বুলেটটার কি বেশি ছিল? দ্বিতীয় ক্ষেত্রে যখন বুলেটটার বেগ বেশি ছিল তখন ওটা দেয়াল ফুটো করে দিয়েছে। তাহলে যদি শুধু এই উদাহরণটা আমরা মাথায় ঘোরাই, তাহলে আমাদের মনে হতে পারে কি যে বল তার জন্য রেসপন্সিবল বা দায়ী রাশিটা হচ্ছে বেগ, যার বেগ বেশি সে বেশি বল প্রয়োগ করবে। কিন্তু একটু অন্যভাবে ধরো ভাবছি। ধরো আমি সাইকেল চালাচ্ছি, একটা নির্দিষ্ট বেগে সাইকেল চালাচ্ছি, 2 মিটার পার সেকেন্ড বা 1 মিটার পার সেকেন্ড, এই বেগে আমি সাইকেল চালাচ্ছি। এমন কিছু জোরে নয়, আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি। 1 মিটার পার সেকেন্ড সাইকেল নিয়ে গিয়ে আমি যখন এই দেওয়ালে ধাক্কা মারবো, তখন দেওয়ালটার কিছু হবে না, কিছুই হবে না দেওয়ালটার। কিন্তু এবার ভাবো একটা বিশাল বড় ট্রেন আসছে, সেই ট্রেনটারও বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে সেই ট্রেনটা যদি 1 মিটার পার সেকেন্ড বেগে এসে দেওয়ালে ধাক্কা মারে, তাহলে দেওয়াল পুরো বাড়ি ভেঙে পড়ে যাবে। তাহলে এবার আমি বলতে পারি যে কোন ক্ষেত্রে দেওয়ালের ওপর বেশি বল প্রয়োগ হলো? তুমি বলবে দ্বিতীয় ক্ষেত্রে। আমি বলবো কেন? দুটোরই তো বেগ সমান। আগের উদাহরণটা দেখে আমার কি মনে হলো যে যার বেগ বেশি সে বেশি বল দেবে। তখন তুমি কি উত্তর দেবে? না, বেগ সমান হলেও প্রথম ক্ষেত্রে সাইকেলে ধাক্কা মেরেছে, সাইকেলের ভর কম, আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেন বা রেলগাড়িতে ধাক্কা মেরেছে, যার ভর অনেক বেশি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভর বেশি, তাই বেশি বল প্রয়োগ করেছে। অ্যাকচুয়ালি দুটোর কোনোটাই ঠিক নয়। যার বেগ বেশি সে বেশি বল প্রয়োগ করবে, এই কথাটাও অসম্পূর্ণ। যার ভর বেশি সে বেশি বল প্রয়োগ করবে, এই কথাটাও অসম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ কথাটা কি? না, ভর ও বেগের মিলিত ধর্ম ভাবো, ভর বেগের কথা ভাবো। যার ভর বেগ বেশি সে বেশি বল প্রয়োগ করবে। প্রথম ক্ষেত্রে বুলেটটার ভর হচ্ছে m, হাত থেকে যখন বেরিয়েছে তখন বেগ কম, তাহলে ভরবেগ কি? mv।
দ্বিতীয় ক্ষেত্রে বন্দুক থেকে যখন বেরিয়েছে ভর এমই রয়েছে, কিন্তু বন্দুক থেকে বেশি বেগ নিয়ে বেড়েছে, ভিটা বেশি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ বেশি ছিল এবং সেই জন্য দেওয়াল ফুটো হয়ে গেছে। সাইকেল আর ট্রেনের ব্যাপারটা বলো। সাইকেলের ভর এম, বেগ ভি, ট্রেনের ভর এম, বেগ ভি, দুটোরই আমি সমান বেগ বলেছিলাম, 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু ট্রেনের ভর সাইকেলের ভরের থেকে অনেক বেশি, তাহলে ট্রেনের ভরবেগ সাইকেলের ভরবেগের থেকে অনেক বেশি, তাই ভরবেগ বেশি হওয়ার জন্য দেওয়ালের উপর বেশি বল প্রয়োগ করলো, দেওয়াল ভেঙে গেল। তাহলে এই যে সম্পর্কটা, এটাকে সূত্রের আকারেই দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কি, ধরো একটা বস্তুর ভর হচ্ছে m আর বেগ হচ্ছে u, আমি তার উপর f বল প্রয়োগ করলাম, তাহলে বেগটা বেড়ে গেল। বল প্রয়োগ করলাম মানে ধাক্কা মারলাম, বেগ বাড়বে অবভিয়াসলি, এবং বেগটা বেড়ে কি হয়ে গেল, v হয়ে গেল। ধাক্কা খেয়ে বেগ বেড়ে গেছে, u থেকে বেগ বেড়ে v হতে ধরো t সময় লেগেছে। তাহলে আমি বলতে পারি কি যে ভরবেগের পরিবর্তন কত হয়েছে, ভরবেগের পরিবর্তন সেটা হয়েছে, ভরবেগ ছিল কত, ভর গুণিত বেগ মানে mu, ভরবেগ হয়েছে কত, ভর গুণিত বেগ মানে mv, তাহলে ভরবেগের পরিবর্তন হয়েছে mv মাইনাস mu। এই পরিবর্তনটা কতক্ষণে হয়েছে না t সেকেন্ডে হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বা একক সময়ে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে mv মাইনাস mu ভাজিত t। t সেকেন্ডে পরিবর্তন এইটা, তাহলে 1 সেকেন্ডে পরিবর্তন এইটা, তাহলে এটা থেকে আমি লিখতে পারি mv মাইনাস u ভাজিত t। m আমি কমন নিয়ে নিয়েছি, দেখো v মাইনাস u ভাজিত t মানে বেগের পরিবর্তন ভাজিত সময়, বেগের পরিবর্তন ভাজিত সময় মানে একক সময়ে বেগের পরিবর্তন। এটাকে কি বলে, এটাকে ত্বরণ বলে। তাহলে এটাকে ত্বরণ লিখলে, ত্বরণ যদি a হয় তাহলে আমি এটাকে লিখতে পারি এটা সমান ma। তাহলে আমি বার করলাম কি, ভরবেগের পরিবর্তন সমান ma। নিউটন কিন্তু কোথাও বলেননি যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান। আমি লিখলাম ভরবেগের পরিবর্তনের হার বা একক সময় ভরবেগের পরিবর্তন সমান ma। নিউটনের সূত্রে কিন্তু কোথাও বলা নেই যে ভরবেগের পরিবর্তনের হার ও প্রযুক্ত বল সমান। নিউটনের সূত্রে কি বলা আছে, বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, তাহলে f সমানুপাতিক ma। এই লাইনটার পরে আমি যদি ডাইরেক্ট f = ma লিখে দিই তাহলে কেটে 0 হয়ে যাবে, ভুল সেটা। কারণ এই লাইনটার মানে বা সূত্রের মানে হচ্ছে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, সমান নয়। ভরবেগের পরিবর্তনের হার এটা, প্রযুক্ত বল তার সমানুপাতিক, সমান নয়। এখন সমানুপাতিক মানে কি, আমি যদি বলি a সমানুপাতিক b, তার মানে হচ্ছে a আর b এর অনুপাতটা ধ্রুবক, মানে a/b সমান হচ্ছে ধ্রুবক। a সমানুপাতিক b মানে এটাই। দেখো সমানুপাতিক নিয়ে অনেক কনফিউশন আছে। যখনই আমি জিজ্ঞেস করি সমানুপাতিক মানে কি, a সমানুপাতিক b মানে কি, তখনই ম্যাক্সিমাম কেসে উত্তর পাই যে a বাড়লে b বাড়বে। এটা ঠিক নয়, a বাড়লে b বাড়বে এটা ইনকমপ্লিট। আমি যদি বলে দিই যে a বাড়লে b বাড়বে তার মানে a আর b সমানুপাতিক, সেটা পুরোপুরি ভুল। যেমন আমি একটা উদাহরণ দিই, তারপর এখানে ফিরে আসছি। দেখো আমি ধরো বলছি তোমার বয়স আর তোমার ওজন, আমি একটা চার্ট তৈরি করছি। তোমার যখন 3 বছর বয়স তখন ওজন ছিল 6 কেজি, তোমার যখন 4 বছর বয়স তখন ওয়েট হয়ে গেছে 8 কেজি, তোমার ধরো 5 বছর বয়স ওয়েট হয়ে গেছে 14 কেজি। তাহলে এক্ষেত্রে বয়স বাড়ছে 3, 4, 5, ওজনও বাড়ছে 6, 8, 14। তাহলে এখানে কি আমি লিখতে পারবো বয়স আর ওজন সমানুপাতিক? উত্তর হচ্ছে না, লিখতে পারবো না। কেন পারবো না? কারণ সমানুপাতিক মানে একটা নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক। বয়স বাড়ছে, ওজন বাড়ছে, ঠিক কথা,
কিন্তু সমানুপাতিক তখনই হবে যখন বয়স আর ওজনের অনুপাতটা ধ্রুবক হবে। এখানটা বুঝতে চেষ্টা করো। ধরো এখানে আমি লিখতে পারি বয়স সমান হাফ গণিত ওজন, এখানেও আমি লিখতে পারি বয়স 4 সমান হাফ গণিত 8। তাহলে বয়স সমান কোনো একটা ধ্রুবক গণিত ওজন, এখানেও তাই বয়স সমান কোনো একটা ধ্রুবক গণিত ওজন। ধ্রুবক মানে কি? যার কোনো পরিবর্তন হয় না, যে রাশিটা স্থির। তাহলে এইখানেও দেখো এর কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে হাফ এখানেও হাফ স্থির। তাহলে আমার যখন বয়স 5 বছর তখন আমি কি লিখতে পারবো বয়স সমান হাফ গণিত ওজন? দেখো হচ্ছে না, হাফ গণিত ওজন হলে কি হয়ে যায় 7 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমি বলতে পারবো না যে বয়স আর ওজন সমানুপাতিক। কখন বলতে পারতাম? যদি 5 বছর বয়সে তোমার ওজন হতো 10 কেজি এবং এখানেও আমি লিখতে পারতাম যে বয়স সমান কোনো একটা ধ্রুবক গণিত ওজন, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ বয়স আর ওজন সমানুপাতিক। বয়স বাড়ছে ওজনও বাড়ছে, কিন্তু এই যে দুজনে বাড়ছে, দুজনের এই যে ইনক্রিজ বা বেড়ে যাওয়ার মধ্যে একটা অঙ্কের নিয়ম রয়েছে, গাণিতিক নিয়ম রয়েছে। যেমন তেমন ভাবে বাড়লে সমানুপাতিক নয়। কেমন ভাবে বাড়তে হবে? না এমন ভাবে বাড়তে হবে যাতে বয়স বাড়ছে ওজনও বাড়ছে, কিন্তু ওদের অনুপাতটা সবসময় ধ্রুবক থাকছে। দেখো এখানে বয়স আর ওজনের অনুপাত নাও হাফ, এখানে অনুপাত নাও হাফ, এখানে অনুপাত নাও হাফ, তাহলে অনুপাতটা সবসময় হাফই থাকছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো বয়স সমানুপাতিক ওজন, মানে বয়স সমান কোনো একটা ধ্রুবক, মানে কে লিখলাম ধ্রুবক, কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে সিও লিখতে পারো, সি সি। এখানে কনস্ট্যান্টের মান হাফ, অন্য কিছু হতে পারে, কিন্তু যাই হোক সেটা হাফই থাকবে, মধ্যখানে কোথাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ সমানুপাতিক বি আমি তখনই লিখতে পারবো, তার মানে কি এ সমানুপাতিক বি এর মানে হচ্ছে এ আর বি এর অনুপাতটা ধ্রুবক, কোনো একটা ধ্রুবক রাশি। বা এ সমানুপাতিক বি মানে এ সমান কোনো একটা ধ্রুবক গণিত বি। তাহলে কখনোই এ সমানুপাতিক বি মানে এ সমান বি নয়। তাহলে এখানেও তাই নিউটন বলেছিলেন এফ সমানুপাতিক এম এ, এফ সমান এম এ তার মানে হয় না, তার মানে কি হয় যে এফ সমান কোনো একটা ধ্রুবক গণিত এম। বেশ, ছেলেরা পরীক্ষায় কি ভুল করে? ডাইরেক্ট ভরবেগের পরিবর্তনের হার সমান এম এ বার করে এফ সমান এম এ লিখে দেয়, ওইখানে নম্বর কাটা যায়। তাহলে এফ সমান এম এ নয়, প্রথমে আমাকে লিখতে হবে এফ সমান কে এম এ। এবার পরীক্ষাবদ্ধভাবে দেখা গেছে যে এই ধ্রুবকটার মান কত? না এই ধ্রুবকটার মান হচ্ছে 1। মানে যদি m সমান 1 হয়, f সমান 1 হয়, a সমান 1 হয়, তাহলে এখানে বসিয়ে পারি 1 সমান k 1 গুণিত 1, তার মানে k এর মান হচ্ছে 1। এবার k এর মান যেহেতু 1, সেই জন্য আমি লিখতে পারি যে f সমান m। ডাইরেক্ট f সমান m প্রথমেই লিখতে হবে না, এইটা লিখে তারপর এটা লিখতে হবে। তাহলে এটা হলো বল এবং ভরবেগের সম্পর্ক। সেখান থেকে আমরা বলের একটা গাণিতিক রূপ বার করলাম, যেটা হচ্ছে কি F সমান m এ, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর a হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ। তাহলে বলের একক আমি এখান থেকে বলতে পারি ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাকে কি বলা হয়? নিউটন। এসআই পদ্ধতিতে একক। সিমিলারলি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাকে আমরা কি বলবো? ডাইন, সিজিএস পদ্ধতিতে একক। দেখো আমাকে যদি বলে 1 নিউটন বলের সংজ্ঞা দাও, তাহলে আমি এইভাবে বলতে পারি যে এখান থেকে আসবো, যদি m সমান 1 হয়, a সমান 1 হয়, তাহলে f সমান 1 গুণিত 1 সমান 1। মুখস্থ করার দরকার নেই, তুমি বুঝে মনে রাখো যে m এর মান যদি 1 বসাই, a এর মান যদি 1 বসাই, তাহলে বলের মান কি হবে? 1 গুণিত 1 সমান 1। তার মানে কি 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকেই আমরা বলতে পারি 1 নিউটন বল। কি বললাম? যে 1 কেজি ভরের বস্তুর উপর যে ত্বরণ যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকেই আমি কি বলবো? 1 নিউটন বল। হ্যাঁ কি না? বেশ, সিমিলারলি ডাইং এর সংজ্ঞা কি বলতে পারি?
1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলবো 1 ডাইন বল। আমরা আগে পড়েছি 1 নিউটন সমান তাহলে ভর মানে 1 কেজি গণিত ত্বরণ মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পাচ্ছি 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এটা বলের সিজিএস একক, মানে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 ডাইন। যাই হোক, তাহলে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম। একটা হচ্ছে বলের সঙ্গে ভরবেগের সম্পর্ক, সেটা হলো, আর একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ। এইটা খুব ভালো করে বোঝো এই জায়গাটা, কারণ এখান থেকে তোমাকে অঙ্ক করতে হবে, শুধু এই ক্লাসে নয়, হায়ার ক্লাসেও মানে 11এও বা 12এও এখান থেকে অঙ্ক আসে। এমন কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখানে মেকানিক্স নেই, মানে নিউটনের সূত্র নেই, কিন্তু সেখানেও ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হয়। ঠিক আছে, যেখানে ভর আছে সেখানেই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করা যেতে পারে। শর্ত কি? আগে আমি সূত্রটা লিখি। কি বলছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকবে। বাহ্যিক বল প্রযুক্ত না হলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকবে। আচ্ছা, বস্তু সংস্থা মানে অনেক কটা বস্তু একসঙ্গে থাকলে সেটাকে আমরা বলি সিস্টেম। সিস্টেমের বাংলায় হচ্ছে সংস্থা। আচ্ছা, রৈখিক ভরবেগ আমরা যেটা ভরবেগ বলেছি, রৈখিক ভরবেগ মানে তাই, রৈখিক ভরবেগ সর্বদা ধ্রুবক থাকবে। এটা তো গেল সূত্র। আমি ব্যাপারটা এক্সপ্লেন করি যে কি হয় জিনিসটা। আমি তোমাকে বলি যে ধরো m ভরের একটা বস্তু u1 এই বেগে যাচ্ছে, আর m1 বললাম, আর m2 ভরের একটা বস্তু v1 এই বেগে যাচ্ছে। u1 v1 এর চাইতে বড়, তাহলে a বেশি বেগে যাচ্ছে, a গিয়ে পিছন থেকে ধাক্কা মারবে। তাহলে ধরো ধাক্কা লাগলো, এইখানে দুটো ধাক্কা কি হলো? কলিশন হলো। ধাক্কা লাগার পর কি হলো? বেগগুলো পরিবর্তন হয়ে গেল। m1 ভরের যে বস্তুটা তার বেগ হয়ে গেল, এক কাজ করি, m1 টা u1 বেগে যাচ্ছিল আর m2 টা আমি ধরছি u2 বেগে যাচ্ছিল। আচ্ছা, ধাক্কা লাগার পর m1 টার বেগ হয়ে গেল v1 আর m2 টার বেগ হয়ে গেল v2। কি বললাম আমি বোঝো? যে দুটো বস্তু m1 আর m2 দুটোই সামনের দিকে যাচ্ছে। m1 u1 বেগে যাচ্ছে আর m2 u2 বেগে যাচ্ছে। u1 বড় u2 থেকে, তাহলে পিছন থেকে গিয়ে a কে ধাক্কা মারবে। বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি, যা হয়েছে নিজেদের মধ্যে। a ওকে গিয়ে পিছন থেকে ধাক্কা মেরেছে, তাহলে এটাকে আমরা ক্রিয়া বলতে পারি। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে a কে ধাক্কা মারবে, যাকে আমরা প্রতিক্রিয়া বলতে পারি। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে দুজনেরই বেগের পরিবর্তন হয়ে গেছে। যার বেগ ছিল u1 তার বেগ হয়ে গেছে v1, যার বেগ ছিল u2 তার বেগ হয়ে গেছে v2। সংরক্ষণ সূত্র কি বলছে ভরবেগের? যে যা হলো হলো, ভরবেগ কিন্তু আগে যা ছিল আর পরে যা হলো সেটা সেম থাকবে। মানে প্রাথমিক ভরবেগ, ভরবেগকে আমি p দিয়ে লিখি। প্রাথমিক মানে ইনিশিয়াল, ইনিশিয়াল ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ সে কি? এই বস্তুটার ভর m1, বেগ u1, তাহলে প্রাথমিক ভরবেগ হচ্ছে m1 u1 ভর গুণিত বেগ। এর ভরবেগ কত? ভর m2 বেগ u2, তাহলে ভরবেগ কত? m2 u2, তাহলে মোট ভরবেগ কত? দুটো যোগ করে দিলাম, এটা প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ কি? f মানে ফাইনাল, ফাইনাল মোমেন্টাম, অন্তিম ভরবেগ। ভর m1 বেগ v1, তাহলে এর ভরবেগ কি হলো? m1 v1। ভর m2 বেগ v2, এর ভরবেগ কি হলো? m2 v2।
এইটা প্লাস এইটা। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান হবে, মানে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা হবে, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রথমে যা ভরবেগ ছিল ধাক্কাধাক্কি যা হওয়ার হোক, শেষে ভরবেগ একই থাকবে। এবং দেখো যে এইটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি। এইটা প্রমাণ করতে গেলে আমাকে শুধু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে বলের ঘাত কাকে বলে। দেখো বলের ঘাত এই জিনিসটা যদি তোমরা বুঝে যাও, তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমি রৈখিক ভরবেগ প্রমাণ করে দিতে পারবো। ধরো কোনো বস্তুর উপর কোনো একটা বল টি সময় ধরে কাজ করছে, ধরো আমি এই চকটার উপর টি সময় ধরে বল প্রয়োগ করছি, তাহলে প্রযুক্ত বল গণিত যে সময় ধরে বল কাজ করছে এইটাকেই বলে বলের ঘাত। বল গণিত সময়, আমি এই বোর্ডটার উপর বল দিচ্ছি এফ এবং একটা টি সময় ধরে বল দিচ্ছি, তাহলে বলের ঘাত কত? প্রযুক্ত বল গণিত সময়। বল মানে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি বললাম? এম এ গণিত সময়। ত্বরণ কাকে বলে? ধরো এই বস্তুটা এম, সেটা ইউ বেগে যাচ্ছিল, এর ওপর আমি টি সময় ধরে এফ বল প্রয়োগ করেছি, তাহলে বেগ কি আর ইউ থাকবে? নিশ্চয়ই নয়, বেড়ে যাবে। তাহলে বস্তুটার বেগ বলের প্রভাবে বেড়ে হয়ে গেছে ভি। তাহলে ত্বরণের জায়গায় আমি কি লিখতে পারি? ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তন ভাজিত সময়। তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ভাজিত সময় টি গণিত আবার টি। তাহলে এই টি টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে এমভি মাইনাস এমইউ। এই জিনিসটা কি? এমভি কি? বল প্রয়োগ করার পরে বস্তুটার ভরবেগ এম গণিত ভি, ভর গণিত বেগ ভরবেগ। এমইউ কি? বল প্রয়োগ করার আগে বস্তুটার ভরবেগ এম গণিত ইউ, ভর গণিত বেগ মানে ভরবেগ। তাহলে এমভি মাইনাস এমইউ এটা হচ্ছে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে আমি বলতে পারি কি যে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এইটা আমি ইউজ করে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করে দিতে পারি। দেখো ধরো এই যে বস্তুটা পিছন থেকে গিয়ে এক নম্বর বস্তুটা দু নম্বর বস্তুটাকে ধাক্কা মারলো, তাহলে এক নম্বর বস্তুটা দু নম্বর বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলো, যেটাকে আমরা বলছি ক্রিয়া এফ। এটা হচ্ছে ক্রিয়া। এটা কি? দুইয়ের উপর এক দ্বারা প্রযুক্ত বল। তাহলে এক যদি দুইকে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে, তাহলে বল প্রয়োগ করছে, যেটাকে আমরা বলছি ক্রিয়া। তাহলে দুই ঘুরিয়ে একের ওপর বিপরীতমুখী কি বল প্রয়োগ করবে, যেটাকে আমরা কি বলবো? প্রতিক্রিয়া। তাহলে এফ ড্যাশ এটা হচ্ছে প্রতিক্রিয়া, মানে একের ওপর দুই দ্বারা প্রযুক্ত বল। এক যদি দুইকে ক্রিয়া দেয়, দুই একের ওপর উল্টো দিকে ঘুরিয়ে কি দেবে? প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। তাহলে এই দুটো সমান, যেহেতু বিপরীতমুখী আগে একটা মাইনাস বসে দিলাম। এটা কোথা থেকে লিখলাম? না, এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে লিখেছেন, থার্ড ল থেকে। এবার ধরো এই যে ধাক্কাধাক্কিটা হয়েছে এদের মধ্যে, এই ধাক্কাধাক্কিটা হতে টি সময় লেগেছে, মানে টি সময় এ ওদের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, এ গিয়ে ওকে ধাক্কা মেরেছে, মানে এ ওকে টাচ করেছে, তো এই সময়টা হচ্ছে টি। এই টি সময়ের মধ্যে এর বেগ u1 থেকে v1 হয়ে গেছে, এর বেগ u2 থেকে v2 হয়েছে, এ কে বল দিয়েছে ক্রিয়া, এ কে বল দিয়েছে প্রতিক্রিয়া, এইসব হয়েছে। তাহলে আমি দুদিকেই টি গুণ করে দিই, f গুণিত টি ইজ ইকুয়াল টু মাইনাস f ড্যাশ গুণিত টি। বল গুণিত সময়, বলের ঘাত একটু আগে আমরা দেখলাম। তাহলে F গুণিত T এটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, আমরা প্রুফ করেছি। তাহলে কার ভরবেগের পরিবর্তন? F কার উপর প্রযুক্ত বল? দুইয়ের উপর প্রযুক্ত বল। তাহলে এটা হচ্ছে দুইয়ের উপর প্রযুক্ত বলের ঘাত, মানে দু নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন।
দু নম্বর বস্তুর ভরবেগ ছিল কত m2u2, হয়েছে কত m2v2, তাহলে পরিবর্তন কত m2v2 মাইনাস m2u2 ইজ ইকুয়াল টু মাইনাস f ড্যাশ। f ড্যাশ কি প্রতিক্রিয়া, কার উপর না একের উপর 2 দ্বারা প্রযুক্ত বল। কার উপর প্রযুক্ত বল একের উপর, তাহলে f ড্যাশ গুণিত t, কার উপর বলের ঘাত একের উপর। বলের ঘাত মানে কি ভরবেগের পরিবর্তন, তাহলে কার ভরবেগের পরিবর্তন এক নম্বরের, তাহলে এক নম্বরের ভরবেগ ছিল কত m1u1, হয়েছে কত m1v1, পরিবর্তন কত হয়েছে m1v1 মাইনাস m1u1। এবার এটাকে একটু এদিক ওদিক করো, দেখো m1u1 এদিকে m2v2 আছে, এদিকে মাইনাস m1v1, এইদিকে যদি নিয়ে আসি তাহলে হবে m1v1 প্লাস m2v2 ইজ ইকুয়াল টু, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে m1u1, আর এখানে আছে মাইনাস m2u2, ওইদিকে নিয়ে যাও প্লাস m2u2। এটা কি m1u1 প্লাস m2u2, m1u1 প্লাস m2u2, এটাই কি প্রাথমিক ভরবেগ। একটু আগে আমি লিখেছিলাম যে m1u1 ধাক্কা খাওয়ার আগে এক নম্বরের ভরবেগ, আর m2u2 ধাক্কা খাওয়ার আগে 2 নম্বরের ভরবেগ, তাহলে m1u1 প্লাস m2u2 এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, মানে pi যেটাকে আমি লিখেছিলাম। m1v1 প্লাস m2v2 এটা কি m1v1, এটা হচ্ছে ধাক্কা মারার পরে এক নম্বরের ভরবেগ, আর m2v2 এটা হচ্ছে ধাক্কা মারার পরে 2 নম্বরের ভরবেগ। তাহলে এই দুটো যোগ করলে পাবো ধাক্কা মারার পরে এক নম্বর আর 2 নম্বরের মোট ভরবেগ। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম প্রাথমিক ভরবেগ সমান ফাইনাল মোমেন্টাম অন্তিম ভরবেগ, মানে ভরবেগের সংরক্ষণ হলো। কোথা থেকে আমরা প্রুফ করলাম নিউটনের তৃতীয় সূত্র থেকে। তোমাদের প্রমাণটা হয়তো আসবে না, কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র লিখতে বলতে পারে, এর গাণিতিক রূপটা লিখতে বলতে পারে, এবং এখান থেকে অঙ্ক আসে কিছু সোজা সোজা অঙ্ক। এইখানটা বোঝো, পরের ক্লাসে আমি এখান থেকে কিছু অঙ্ক করে দেখাবো।